টিভিএস ইনসাইটসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, দেশের যে বহুজাতিক কোম্পানিগুলো আছে তাদের কিন্তু একটা রেপুটেশন আছে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকা, এর মধ্যেও ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়া, তার প্রতিযোগীদের কাছ থেকে মার্কেট শেয়ার আস্তে আস্তে আরও গেইন করে নেওয়া, এই একটা সক্ষমতা তাদের আছে। এটি আমরা বিজনেস প্র্যাকটিসেস বলি, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ বলি, ব্র্যান্ডের শক্তি বলি, সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রলং যে ইনফ্লেশন সাইকেল চলছে দেশে, এর কাছে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমাদের বহুজাতিক কোম্পানিগুলো তাদের যে জম্বি স্টেডি গ্রোথ সেটি আর ধরে রাখতে পারছে না। এই বছরের প্রথম প্রান্তিকে আমরা বেশ কয়েকটা কোম্পানির আর্থিক ফলাফল দেখতে পেলাম। তো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমার সহকর্মী আসানা তুহিন, তিনি টিভিএস স্টাফ রিপোর্টার, তিনি রিপোর্টটি করেছেন। তুহিন ভাই, স্বাগতম। আপনাকে ধন্যবাদ বাবু ভাই। আপনি রিপোর্টটি বেশ বিস্তারিত করেছেন তাদের বিক্রির প্রবণতা, টপ লাইন গ্রোথ, ডি গ্রোথ, লাভ লোকসান এগুলো নিয়ে। তো একটু যদি বিস্তারিত বলেন আসলে কি ঘটছে। আমরা মেনলি রিপোর্টটা করেছি আমাদের দেশে যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তার মধ্যে 13টা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড। তো আমরা দেখলাম জানুয়ারি টু মার্চ এই কোয়ার্টারে মোটামুটি 11টা কোম্পানি তাদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট ডিসক্লোজ করেছে, আর দুটো এখনো করেনি। ওই 11টা কোম্পানিকে অ্যানালাইসিস, হ্যাঁ এই মার্চ কোয়ার্টার 11টা কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে 6টার মতো কোম্পানির রেভিনিউ আপনার ডিগ্রোথ হয়েছে, যেটা সচরাচর দেখা যায় না। এতগুলো কোম্পানি হয়তো একটা দুইটা ফ্লাকচুয়েট হয়, কিন্তু পার্টিকুলার কেসে কোনো ইস্যুতে এটা সিগনিফিকেন্ট হয়ে গেছে। এবং প্রফিটের ক্ষেত্রেও দেখলাম আমরা 4টা থেকে 5টার প্রফিট নেমে গেছে, একটা লোকসানই করেছে। এর মধ্যে খালি জাস্ট ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে বাটা এবং ম্যারিকো, তারা দুই সেগমেন্টই ভালো করেছে, কিন্তু ম্যারিকোর আবার এই যে গ্রোথের নিয়ে তারা এগোচ্ছিল, ডাবল ডিজিট গ্রোথ ধরে রেখেছিল, সেটা সিঙ্গেল ডিজিটে চলে আসছে। আর রবি এবং গ্রামীণ ফোন, এরা যেহেতু ম্যানুফ্যাকচারিং সেক্টরের না, জাস্ট কিন্তু মোবাইল টেলিকম, তারা তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে, আর অন্যগুলা এরকম মানে অবস্থা খারাপ। তো এটা মেনলি হয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা ফিনান্সিয়াল স্টেটমেন্টও তাদের বক্তব্য দিয়েছে। সেখানে তারা মেনলি দায়ী করেছে কয়েকটা জিনিস, তার মধ্যে একটা ইনফ্লেশন। আপনি জানেন যে ইনফ্লেশন গত 1 বছর ধরে 9%-এর উপরে আছে। ফুডের ক্ষেত্রে এটা 10% হয়ে ছাড়িয়ে গিয়েছে। তারপর ডলার শর্টেজ, এবং শুধু ডলার শর্টেজই না, ডলারের প্রাইসটা অনেক বেশি। আর একটা হচ্ছে গিয়ে গ্যাস ক্রাইসিস, যেটার কারণে প্রোডাকশন হ্যাম্পার্ড হয়েছে। তা আমরা রিপোর্টটা শুরু করেছি আরএকে সিরামিক্সের উদাহরণ দিয়ে, যেহেতু সে 3টা জিনিসে তার লাগে, গ্যাসও লাগে, র ম্যাটেরিয়াল আনতে হয়, পুরোটা তার আমদানি কাদামাটিটা ওরা বিদেশ থেকে আনে, এখানে দেশের কাদামাটিটা হয় না। আর একটা হচ্ছে গিয়া এই যে ইনফ্লেশন, কারণ এইগুলো আনতে গিয়ে, যেমন আরএকে সিরামিক্সের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, সেলসের এমডি এবং যারা এর সাথে জড়িত। তো তারা যেটা প্রথম বলেছে গ্যাস ক্রাইসিস, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সমস্যা। কারণ এই ইন্ডাস্ট্রিটা যেহেতু সে টাইলস এবং পোড়াতে হয় মাটিগুলোকে, এবং যে স্যানিটারি আইটেম সে প্রডিউস করে, তো সেখানে গ্যাস লাগবে। এবং তাদের ফ্যাক্টরিটা গাজীপুরে, আপনি জানেন যে গাজীপুর বেলটাতে প্রচণ্ড গ্যাস ক্রাইসিস চলছে। তারা আমাকে বলছে যে অলমোস্ট 50% তাদের ইউটিলাইজেশন অফ করে রাখতে বাধ্যতা, শুধু গ্যাস সংকটের কারণে। এবং এইটা করতে গিয়ে অলমোস্ট তাদের 30 থেকে 40% যে ওয়ার্কফোর্স, এটাকে আইডল বসায় রাখছে এবং বসে বসে বেতন সে গুনতে হচ্ছে। তো এটা হচ্ছে গিয়া, সে বললো যে মার্কেটে তার ডিমান্ড আছে ঠিকই, কিন্তু সে সাপ্লাই করতে পারছে না। জি, টাইলসে সে মার্কেট এবং বাংলাদেশের প্রিমিয়াম সেক্টরে সে সবচেয়ে পুরাতন কোম্পানি, তাকে এই জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পাশাপাশি যেহেতু এই সেক্টরে অনেকগুলো কোম্পানি গড়ে উঠেছে, তো তার প্রোডাকশন কষ্ট অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী সে প্রাইসিংটা বাড়াতে পারেনি কম্পিটিশনের কারণে। আবার পাশাপাশি ইনফ্লেশনের কারণে প্রাইসিং যে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও একটা নৈতিক বাধা আছে। এই ডিমান্ডও বোধহয় একটু সাবডিউড, কনস্ট্রাকশন স্লোডাউন চলছে। হ্যাঁ, কনস্ট্রাকশন স্লোডাউনের কারণে ডিমান্ড যতটুকুই কমুক, তার প্রধান সমস্যা হচ্ছে গিয়ে সে তো সাপ্লাই দিতে পারে না।
সাপ্লাই দিতে না পারার কারণে ডিমান্ড আসলে কতটুকু কমছে সেটা সে বুঝতে পারছে না। তার ওভারহেড বেড়ে যাচ্ছে, জি। তারা কি লাভ করেছে না লোকসান করেছে? তারা হচ্ছে কি তাদের অলমোস্ট 70% তার প্রফিট আপনার ড্রপ করেছে ইয়ার অন ইয়ার, এবং ওই 3 মাসে তার সেলসও অনেক পড়েছে। যেখানে প্রায় আগে 300 কোটি টাকার মতো সেল হইতো 3 মাসে, সেখানে সে 200 কোটি টাকার মতো সেল করতে পেরেছে। ইউনিলিভার কনজিউমার কেয়ার তারাও বোধহয় পাবলিশ করেছে তাদের ফার্স্ট কোয়ার্টার, হরলিক্সের দাম বেড়েছে, তাদের কস্টও নিশ্চয়ই আগের চেয়ে বেড়েছে। এখন তাদের বিক্রি এবং মুনাফার কি অবস্থা? ইউনিলিভার কনজিউমার এটা ছিল আগে জিএসকে হাতে, আপনি জানেন। তারা মেইনলি তাদের মূল প্রোডাক্ট হরলিক্স, যেটা আমরা হেলথ ড্রিঙ্কস হিসেবে চিনি। তো ইনফ্লেশনের কারণে মানুষ হেলথ ড্রিঙ্কস কেনা কমিয়ে দিয়েছে। এর পাশাপাশি হরলিক্স উৎপাদন করতে কিছু র মেটেরিয়াল তো বিদেশ থেকে আমদানি করতে হয়। ডলার প্রাইস বেড়ে যাওয়া এবং ডলার শর্টেজের কারণে সেগুলো বাধাপ্রাপ্ত হয়েছে, এবং এই কারণে তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়াতে তারা হরলিক্সের দাম বাড়িয়েছে। প্রায় মিনি প্যাকে 50%-এর মতো বেড়েছে। যেটা 10 টাকা ছিল আপনার, তারা অনেক দিন 10 টাকা কন্টিনিউ করেছে, বাট যখন বটম লাইনে হিট করেছে, প্রফিটেবিলিটি কমে গেছে, তারপরে বাড়িয়েছে। বাড়ানোর পরে আপনার দেখা গেছে যে কনজিউমারদের রেসপন্স আগের চাইতে একটু কম। হ্যাঁ, যেমন আগের বছর তারা 100 কোটি টাকার উপরে আর্ন করেছে হরলিক্স বিক্রি করে, এবার সে 90 কোটি টাকায় নেমে আসছে, এবং কোয়ান্টিটিতেও এটা অনেক পড়েছে, এবং ইনফ্লেশনকে তারা এটা দায়ী করছে। তবে তারা হচ্ছে গিয়া প্রফিটটা ধরে, গ্রোথটা ধরে রেখেছে, কারণ যেহেতু তারা ইনফ্লেশনের সাথে মানে প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার সাথে প্রাইস অ্যাডজাস্ট করেছে, এই কারণে তাদের প্রফিট মার্জিনটা তারা ধরে রেখেছে। আর তাদের আছে আপনার ফাইনান্সিয়াল ইনকাম নিশ্চয় বেড়েছে, তাদের এফডিআর আছে অনেকগুলো। হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর ছিল। আমার গত বছর আমি তাদের রিপোর্টটা লেখার সময় মনে আছে আমার, যে একসময় মাল্টিন্যাশনাল গুলো আপনার বাংলাদেশের যে স্থানীয় ব্যাংক, মাল্টিন্যাশনালের হেডকোয়ার্টার আপনার স্থানীয় ব্যাংকে এই টাকা ডিপোজিট করতে দিত না, অ্যালাউ করতো না আর কি। বাট দেশে এখন কিছু লোকাল ব্যাংক গড়ে উঠেছে। আমরা যদি বলি লাইক ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো কিন্তু যথেষ্ট রেসপেক্ট গেইন করেছে, রেপুটেশন গেইন করেছে, এবং ডিপোজিটর এখন কিছু লোকাল ব্যাংককে তারা অ্যালাউ করছে। এবং যেখানে মাল্টিন্যাশনাল ব্যাংকে যদি আপনি লাইক 4% ডিপোজিট রেট পান বা 5% পান, স্থানীয় ব্যাংকে কয়েকশো বেসিস পয়েন্ট বেশিও পেতে পারেন। এইটারও একটা বেনিফিটস তারা। এবং আই থিঙ্ক যে তারা এখন হয়তো ট্রেজারিতেও তাদের সারপ্লাস ফান্ড রাখছে, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, শিওর না, দেখতে হবে আর কি। হ্যাঁ, তারা এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনি জানেন যে তারা কিন্তু লোনের প্রতি ডিপেন্ডেবল না, কারণ তাদের অনেক ক্যাশ থাকে, এবং এই ক্যাশটাকেই তারা বার্ন করে, এবং কিছু সারপ্লাস ক্যাশ থাকে যেটা তারা এফডিআর হিসেবে রেখে দেয়। এখান থেকে তারা একটা সিগনিফিকেন্ট আয় আসে। আর যেহেতু গত কয়েক দফায় এই ইনফ্লেশনকে ট্যাম্প করার জন্য আমাদের সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট সিলিংটা বাড়াচ্ছে, এখনো বাড়াচ্ছে, এতে তাদের একটা উপকার হয়েছে। তবে আরেক দিক দিয়ে আমরা একটা ডাটা পেলাম সিগারেট। তো বাংলাদেশে সিগারেটের সেল বেশ ভালো, কারণ সরকার এখান থেকে সিগনিফিক্যান্ট একটা ট্যাক্স আদায় করে। তো গত জানুয়ারি টু মার্চে গত বছরের তুলনায় সিগারেট বিক্রি প্রায় 187 কোটি স্টিক মানে শলাকা কমেছে, যেটা ওভার 10%। ব্রিটিশ আমেরিকান টোবাকো সে একমাত্র লিস্টেড সে, এবং আমাদের দেশে সিগারেটের মার্কেট লিডারও সে। তো এই কারণে এবং তার ওভারহেড কস্ট বেড়ে যাওয়ার কারণে তার রেভিনিউ এবং প্রফিট দুটোই ফল করেছে, এবং এটা তার ইতিহাসে ভাবে দেখা যায় না যে দুটোই একসাথে ফল করে। তারা এটা করেছে। কত বাই ভলিউম যদি বলি আমরা, সিগারেটের বিক্রি কত পার্সেন্ট কম ছিল এই গত 3 মাসে আগের বছরের সেম 3 মাসের চাইতে? 187 কোটি শলাকা। একটা পার্সেন্টেজে যদি বলি, পার্সেন্টেজে 10%, ওভার 10%। মেক সেন্স। আপনার ইনফ্লেশনে যে এখন ভাত খেতে যদি মানুষের বিল বেশি দিতে হয়, সিগারেট 5টার জায়গায় হয়তো 3টা খাবে। জি, এবং এই ঘটনাটাই ঘটেছে, এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি সেটা তারা ওই ইনফ্লেশনটাকেই দায়ী করেছে। আর হচ্ছে আমদানির ক্ষেত্রে মানে যে র মেটেরিয়াল, তো ডলার শর্টেজ এবং ডলারের দাম বেড়ে যাওয়া দুটের কারণেই এটা ডলার কমন ইস্যু। মাঝখানে কিছুটা সময় ছিল আপনার যে এই ডলারটা একটু স্টেবল ছিল। ইনফ্যাক্ট স্মার্ট কোম্পানির জন্য যেটা দরকার হয় হচ্ছে যে ডলারটা স্টেবল থাকলে তার আমদানির খরচটা এবং বিক্রির যে মূল্য, এখানে খুব বেশি ডলার কস্টিংয়ে
কিন্তু এর আগে হঠাৎ যখন বেড়ে যায়, আনফোর্সিবলি বেড়ে গেলে, তখন যেটা হয় যে আমরা প্রথম দিকে দেখেছি যে আপনার ধরেন 90 টাকা প্ল্যান করে ডলার ধরে এলসি খুলেছে, সেই এলসি সেটেল করতে গিয়ে দেখা যাচ্ছে যে 110 টাকা 15 টাকায় ডলার কিনতে হচ্ছে, শত শত কোটি টাকা লোকসানের গল্প আমরা দেখেছি তালিকাভুক্ত কোম্পানির মধ্যেও। বাটা শু ওই কোয়ার্টারে তো ঈদের সেলটা তারা পেয়েছে, তাদের কি অবস্থা? বাটা শু ঈদের সেলসের উপর ভর করেই মূলত তাদের ইনকামটা বেড়েছে, রেভিনিউটা। আপনি জানেন যে জুতা কোম্পানি তাদের মূল সেলটা ঈদ ফেস্টিভ্যাল, এবং আমরা দুটো ঈদ ফেস্টিভ্যাল পাই, রোজার ঈদে মেনলি কেনা বেচা হয়, এবং পুরোটাই সে এই কোয়ার্টারের মধ্যেই পেয়েছে, যেই কারণে সে একটা গ্রোথ পেয়েছে ঠিক, কিন্তু এটা অন্য সময় তার গ্রোথটা আরো বেশি আসে। আচ্ছা, তারা যেটা ছিল বাট অন্য বছরের তুলনায় কম, যেটা দ্যাট অলসো মেক সেন্স যে মানুষ ঈদেও কম খরচ করেছে। জি, যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন লাফার্জ হোলসিম সিমেন্ট, তো আমাদের দেশে একমাত্র তারাই নিজেদের র মেটেরিয়াল নিজেরাই উৎপাদন করে, বেল্ট থেকে, কনভেয়ার বেল্ট থেকে। জি, তাদের র মেটেরিয়াল আমদানির জন্য ডলারের উপর নির্ভর থাকতে হয় না। তো তাদেরই হচ্ছে এবার সেল কমে গেছে এবং প্রফিট কমে গেছে, এবং এইটা গত 2022-এর পর থেকে এই প্রথম তারা এটা এই কমে যাওয়াটা ফেস করেছে। করোনার মধ্যেও মোটামুটি যখন ইকোনমি রিওপেন হয়েছে তারপর থেকে একটা স্টেডি চমৎকার গ্রোথ ছিল তাদের, তারপর তারা আপনার এগ্রিগেট বিজনেসটা করতো। জি, এবং এটা পুরোটাই তারা ইনফ্লেশনের উপর দায়ী করেছে। ইনফ্লেশনের কারণে কনস্ট্রাকশনের ওয়ার্কগুলো কমে গিয়েছে, মানুষের পিপলসের কনজাম্পশনও কমে গিয়েছে। যেমন যে এখন সিমেন্টের ব্যবহার শহর কেন্দ্রিক না, এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে। গ্রামেই যতটুক ডিমান্ড, এখন স্টেডি ডিমান্ড, যেটা রেমিটাররা তাদের বাড়িঘর যতটুক করছেন ওইটাই হচ্ছে ডিমান্ডের কোর সেন্টার। এখন গভর্নমেন্ট তার প্রজেক্টগুলোতে আগের চাইতে কম কনজিউম করছে রড বলি, সিমেন্ট বলি। এবং আমাদের, আপনি জানেন লিন্ডে একটা কোম্পানি আছে আপনার, লিন্ডের কি অবস্থা? লিন্ডে এখনো তারা তাদের ফিনান্সিয়াল রেজাল্ট পাবলিশ করে নাই। তারা মূলত অক্সিজেন সাপ্লাই এবং কার্বন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সাপ্লাই করে আমাদের দেশে। পাশাপাশি যে ওয়েল্ডিং ইলেকট্রোডের, ওয়েল্ডিং ইলেকট্রোডে মোটামুটি তারা আমাদের লিডিং পর্যায়ে আছে। তবে তাদের বোর্ডে কয়েক দফায় তারা মিটিং ডেট ফিক্সড করেছে কোয়ার্টারলি রেজাল্ট এবং ইয়ারলি রেজাল্ট পাবলিশ করার জন্য, বাট সেটা বারবার খালি পোস্টপোন করা হচ্ছে। তো আমরা যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো একটা প্রবলেম আছে আমাদের দেশে, অন্য দেশে আমরা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে দেখি ওরা তাদের এই ভেরিয়েশনের রিজনগুলা ইনভেস্টর কল করে, তারপরে একটা ইভেন্ট আয়োজন করে ইনভেস্টরদেরকে অ্যাওয়ার্ড করে, কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা তারা করে না। কেন করে না সেটা তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম। গ্রামীণ ফোন করে, রবি করে, কিন্তু অন্যগুলা ওইভাবে করে না। গ্রামীণ ফোন আর রবি এই প্র্যাকটিসটা করে। ইভেন ম্যারিকো, আমাদের দেশে লিস্টেড ইন্ডিয়ান বেসড কোম্পানি, তার দেশে সে আবার এগুলা খুব করে এবং ইনভেস্টর আর্নিং কলগুলা করে, এবং সেখানে তাদের ওয়েবসাইটে আর্নিংস কলে কি হয়েছে, কি জব রিপোর্টের জন্য আমাদের ডিপেন্ড করতে হয় হচ্ছে যে আপনার আইদার তাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্টের নোটস অর কোয়ারিজ টু দ্য কোম্পানি। অনেক সময় তাদের হচ্ছে কি মুখপাত্র থাকে না আমাদের দেশের জন্য। এটা কেন করে তারা, এটা আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলতে পারে, তারা বলতে পারবে। আর আমাদের শেয়ার মার্কেটে তারা ফান্ডামেন্টাল কোম্পানি হিসেবে বিবেচিত। তা আপনি নিজেও একজন শেয়ার মার্কেট সম্পর্কে একজন ভালো জানাশোনা মানুষ, আপনি বলেন যে এই যে ব্যবসা পরিস্থিতি, তার মধ্যে এদের শেয়ারগুলো পারফরমেন্সটা কেমন হচ্ছে? যেটা এক নম্বর প্রবলেম হচ্ছে যে যখন তাদের আই মিন যে এই যে ইকোনমি, আপনার যে ইন্টারেস্ট রেট সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছিল, ডলারের দাম বাড়া শুরু করলো, ইন্টারেস্ট রেট বাড়া শুরু করলো, তখন কিন্তু ফ্লোর প্রাইস চলে এসেছিল। আপনি জানেন বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানি ফ্লোর প্রাইসে আটকে ছিল ওদের স্টক প্রাইস। যখন ফ্লোর প্রাইসটা ছেড়েছে, এর মধ্যে কেউ কেউ, যেমন আমরা বার্জার পেইন্টসের কথা বলতে পারি, তারা ফ্লোর প্রাইসের উপরেই ট্রেড হচ্ছিল, বিকজ মোর দেন 50% মার্কেট শেয়ার। তারা এমন হচ্ছে এক দুইটা কোয়ার্টারে আমি আপনার এই রিপোর্টগুলো করতে গিয়ে গত বছর দেখেছি যে আপনার ইন্ডাস্ট্রিতে পেইন্টসের কনজাম্পশন কমে যাচ্ছে ন্যাশনাল লেভেলে, কিন্তু বার্জার তাদের একটা মোরলেস 8-10% একটা গ্রোথ কিন্তু বাই ভলিউম ধরে রেখেছিল। দ্যাট মিনস তারা মার্কেট শেয়ার গেইন করছিল কম্পিটিটরদের কাছ থেকে, এবং ইনভেস্টররা এটার একটা কি বলে যে রেসপন্স করেছে থ্রু বাইং দেয়ার শেয়ারস। এদিকে আবার ম্যারিকো ছিল উপরে, বাট এই যে একটু এখন মাঝখানে একটা কোয়ার্টারে ডিগ্রোথ ছিল বোধহয় টপ লাইন ও বটম লাইনে এর আগে অক্টোবর কোয়ার্টার সোফার।
তো এগুলোতে একটু কিন্তু ওদের স্টক প্রাইস পড়ছে একটু একটু করে। আর সবচেয়ে বড় কথা, স্টক মার্কেট ওভারঅল ইজ ইন এ স্টাবন বিয়ারিশ সাইকেলে চলছে, যে শার্পলি পড়ছে এই ফ্লোর প্রাইস ছাড়ার পর থেকে আর কি। ব্রিটিশ আমেরিকান টোবাকো দেখতেই পাচ্ছেন আপনারা, যে 500 টাকার কাছাকাছি ছিল তার ফ্লোর প্রাইস, এখন এই শেয়ার 330 টাকা। সো এগুলো আসলে যারা ইনভেস্টর তাদের জন্য খুব ভালো খবর না। গ্রামীণ ফোনও শার্পলি পড়ছে ফ্লোর প্রাইস থেকে, রবিও পড়েছে, আরএকে সিরামিক পড়েছে, এভরিথিং। বাট ডেফিনেটলি একসময় ভালো ভালো কোম্পানি, তারা জব ক্রিয়েট করে, তারা শেয়ার হোল্ডারদের জন্য ভ্যালু ক্রিয়েট করে, তারা তাদের ব্যবসায় ঘুরে দাঁড়াবে, তারা তাদের স্টক প্রাইসের ন্যায্য মূল্য পাবে। আমরা এটাই আশা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ইনসাইট শেয়ার করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। দর্শক, আহসান হাবিব তুহিন ভাই তিনি আমাদেরকে কোম্পানিগুলোর একটা একটা করে বিস্তারিত বললেন। আসলে এই যে উচ্চ মূল্যস্ফীতি, তার সঙ্গে সুদের হার বৃদ্ধির যে চক্র, সেটি চলছে এখনো। নিশ্চয়ই মূল্যস্ফীতি কমে আসবে, আমরা আশা করব। জনজীবনে শান্তি নেমে আসবে, ভোক্তারা একটু কমফোর্ট পাবে, অ্যান্ড অল দ্য গুড পারফর্মিং কোম্পানিজ তারাও আবার ব্যবসায় ভালো প্রবৃদ্ধি দেখাতে শুরু করবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।